হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইজি। আজকে আমরা আমাদের ইউটিউবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা, সেই পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিকেসি এর ওপর কিছু সেট আমরা ইউটিউবে করবো এবং লার্ন ইজি প্ল্যাটফর্মে তোমরা কিন্তু এই ক্লাস আমার দেখতে পাবে। তবে শুধু জিকেসি নয়, সমস্ত সাবজেক্ট যেমন ইংলিশ, ম্যাথস, তারও কিন্তু ক্লাস লার্ন ইজি প্ল্যাটফর্মে হবে এবং একদম ফ্রি ক্লাস ইউটিউবে তোমরা দেখতে পারবে। এবং তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসটা করার পরে যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, সেক্ষেত্রে আমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে মাথায় রেখে আমাদের যে কোর্স আছে, সেই কোর্সে তোমরা জয়েন করতে পারো এবং লার্ন ইজিতে এই যে ভিডিওটা হচ্ছে তার নিচে যে তোমরা ফোন নাম্বার পাবে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের কোর্স পারচেস করে পুরো ডিটেলে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হবে এবং সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই পরীক্ষা সম্বন্ধে তোমরা কিন্তু ডিটেলে কিন্তু সেই ক্লাস করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের যে ক্লাস। এর মোটামুটি 20টা মতো প্রশ্ন আছে। তোমরা একটুখানি যখন ক্লাসটা দেখবে তখন অবভিয়াসলি ক্লাসটাকে একটু পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে এবং দেখবে আউট অফ 20 কতগুলো কোশ্চেন তোমরা করতে পারছো। দেখো, প্রথম কোশ্চেন যেটা, এটা একটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের একটা প্রশ্ন, ইতিহাসের। মেহেরগড় ইজ দ্য নিওলিথিক সেটেলমেন্ট, ইট ইজ লোকেটেড ইন হুইচ প্রভিন্স অফ পাকিস্তান? বাংলায় যদি দেখতে চাও, মেহেরগড় নব্য প্রস্তর যুগে বা নব্য পাথর যুগ, এটাকে নব্য প্রস্তর যুগ আমরা বলি, পাকিস্তানের কোন প্রদেশে এই মেহেরগড় অবস্থিত? চারটে অপশন আছে: খাইবার পাখতুনওয়া বা খাইবার পাখতুন, সিন্ধ, পাঞ্জাব নাকি বালুচিস্তান। দেখো, মেহেরগড় প্রথমত হলো, মেহেরগড় এটা হলো একদম আমাদের যে এগ্রিকালচারাল সেটেলমেন্ট গুলো রয়েছে, তার সবচেয়ে পুরনো এগ্রিকালচারাল সেটেলমেন্ট হলো এই মেহেরগড়। ঠিক আছে, তো মেহেরগড় ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মেহেরগড়টা রয়েছে হলো বোলান ভ্যালি, বোলান ভ্যালির কাছে। বোলান ভ্যালি যদি বলা হয়, এটা কোথায়? এটা হলো বালুচিস্তানে। বালুচিস্তান বর্তমানে এটা পাকিস্তানে পড়ছে এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এগ্রিকালচারাল সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কারেক্ট উত্তর কি দেবো? বেলুচিস্তান বা বালুচিস্তান। মেহেরগড় কিন্তু বালুচিস্তানে অবস্থিত, যেটা একটা নিওলিথিক সেটেলমেন্ট। তোমরা মাথায় রাখবে, আমাদের যখন সেই হিসেবে কোনো ধাতু আবিষ্কার হয়নি, প্রথম যে ধাতু, ফার্স্ট মেটাল যেটা আমরা আবিষ্কার করি, সেটা হলো কপার। কপার হলো প্রথম মেটাল যেটা আমরা আবিষ্কার করেছিলাম, বা তামা। তামা হলো প্রথম ধাতু যেটা আবিষ্কার করা হয়, এবং তার আগে যে যুগটা স্পেসিফিক্যালি, সেটাকে আমরা প্রস্তর যুগ বলি। ঠিক আছে, প্রস্তর যুগ আমরা বলি কারণ তখন মানুষ মেনলি পাথরের ব্যবহার করত, পাথরের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করত। তো এটাকে প্রস্তর, কথাটা হলো লিথিক। লিথিক মানে হলো প্রস্তর। তো এর তিনটে যুগ আছে, মানে তিনটের বলতে পারো টার্ম টাইম লাইনে রয়েছে। একটা হলো তোমার প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ মানে এটা হলো প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, দেন মধ্যপ্রস্তর যুগ যেটা, সেটা হলো মেসোলিথিক এজ। আর নিওলিথিক এজ যেটা, সেটা হলো নব্যপ্রস্তর যুগ। এবং এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের যে ব্রোঞ্জ এজ, মানে হরপ্পা সভ্যতা যেটা ব্রোঞ্জ এজে ছিল, এবং তারপর আস্তে আস্তে অবভিয়াসলি আয়রন এজ হচ্ছে, যখন আমাদের বৈদিক সভ্যতা, সেই বৈদিক সভ্যতাতে যখন আলটিমেট যারা আরিয়ান ছিলেন তারা গঙ্গা ভ্যালির দিকে বা গঙ্গা যমুনা দোয়াব রিজিয়নে শিফট করছেন, যেটাকে আমরা লেটার বেদিক পিরিয়ড বলি, সেটা আয়রন আবিষ্কার হচ্ছে এবং আয়রন এজ শুরু হচ্ছে। যাই হোক, তো মেহেরগড় কোথায় আছে? মেহেরগড় বালুচিস্তানে আছে। তোমরা কিন্তু পজ করে নিজেরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো, কেমন? চলো 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা এখানে বালুচিস্তান আনসার করা আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ পোর্ট সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? অর্থাৎ সিন্ধু উপত্যকার যে সভ্যতা, সিন্ধু সভ্যতা, সেখানে একটা বন্দর নগরী ছিল, কোনটা? চারটে অপশন আছে: কালীবঙ্গান, ধোলাভিরা, লোথাল নাকি লাঠিগ্রাহী। চারটে অপশন আছে এখানে, তোমাদের এই চারটে অপশনের মধ্যে আনসার বের করতে হবে যে এদের মধ্যে কোনটা ছিল একটা সিন্ধু সভ্যতার পোর্ট সিটি বা বন্দর নগরী। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই জানো, লোথাল কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, লোথাল সম্বন্ধে আমরা যদি বলি, লোথাল এই সাইটটা, এটা কোথায় আছে? এটা আছে হলো গুজরাটে। এটা আছে হলো গুজরাটে। ঠিক আছে, এবং লোথাল এই জায়গাটাকে আবিষ্কার করছেন এস আর রাও। এস আর রাও তিনি এই সাইটটা ডিসকভার করেছেন 1954 সালে, তিনি এই সাইটটা ডিসকভার করেছেন। ঠিক আছে, এবং এটা একটা পোর্ট সিটি। এখান থেকে কিন্তু, এবং ভারতের সাথে সুমেরু, যেটাকে আমরা মেসোপটেমিয়া বলি, তার যে
সম্পর্ক, সুমের সিভিলাইজেশনের যে সম্পর্ক ছিল সেটা নাকি লোথাল থেকেই কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হতো বলে মনে করা হয়। ঠিক আছে, তো লোথাল ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু পোর্ট সিটি। এখানে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম যে দুটো প্রশ্ন করলাম দুটোই কিন্তু স্পেসিফিক্যালি অ্যানশিয়েন্ট হিস্ট্রি। মেহেরগড় কোথায় অবস্থিত, এটাও অ্যানশিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। এবং আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আমরা একটা প্রশ্ন করলাম যে বন্দর নগরীটা কোথায়, সেটা হবে লোথাল। দেখো, রাখিগ্রাহী যদি বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট সেটেলমেন্ট। এটা হলো লার্জেস্ট ইন্দাস ভ্যালি সাইট। যত ইন্দাস ভ্যালি সাইট আছে সেই তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা, ঠিক আছে, সবচেয়ে বড় যে সাইটটা সেটা হলো রাখিগ্রাহী। রাখিগ্রাহীটা কোথায় আছে? রাখিগ্রাহীটা আছে হরিয়ানাতে। হরিয়ানাতে। এছাড়া দেখো, এখানে ধোলাভিরা আছে। ধোলাভিরাটাও গুজরাটে আছে। রান অফ কচ্ছ এই এরিয়াতে আছে ধোলাভিরা। কালীবাঙ্গান কোথায় আছে? কালীবাঙ্গান রাজস্থানে আছে। কালীবাঙ্গান রাজস্থানে আছে। এবং অবভিয়াসলি লোথাল তো আমি তোমাদেরকে বলেই দিলাম, গুজরাটে রয়েছে। ঠিক আছে, এবং লোথালে কিন্তু রাইস হাস্ক বা ধানের তুতে পাওয়া গেছে লোথাল, এবং আরো অনেক জায়গাতে পাওয়া গেছে, তবে বেশি পাওয়া গেছে লোথালে, এবং রাংপুর বলে একটা জায়গা আছে সেটাও গুজরাটে, সেখানে। যাই হোক, অপশন সি এটা কারেক্ট আনসার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটাকে যেটা বলছে, দ্য অ্যানশিয়েন্ট সিটি অফ চম্পা ইজ বিলিভ টু বি দ্য ক্যাপিটাল অফ ড্যাশ মহাজনপদ। আমরা জানি আমাদের টোটাল 16টা মহাজনপদ ছিল, তাই তো? 16টা মহাজনপদ ছিল। এই 16টা মহাজনপদের মধ্যে কোন মহাজনপদের রাজধানী ছিল চম্পা নগরী বা চাম্পা নগরী? 4টে অপশন আছে, অঙ্গ, কাশী, মৎস্য নাকি বাহ্যিক। ঠিক আছে, দেখো, চম্পাটা এটা হলো বিহারে। এটা হলো বিহারে। ঠিক আছে, যদি জায়গাটা বলা হয়, জায়গাটা হলো ভাগলপুর, ভাগলপুর এবং মুঙ্গের। এই এই যে অঞ্চলটা, এই এই ভাগলপুর মুঙ্গের বেল্টে চম্পা আছে। এখানে স্পেসিফিক্যালি একটা নদী আছে, চম্পা নদীও রয়েছে, এবং অবভিয়াসলি গঙ্গা। মানে এই জায়গাটা রয়েছে কনফ্লুয়েন্স অফ কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড চম্পা রিভার। গঙ্গা এবং চম্পা নদীর যে সংযোগস্থল, সেখানে কিন্তু রয়েছে এই শহরটা। তাহলে এটা হলো অঙ্গ। অঙ্গর ক্যাপিটাল অপশন এ কারেক্ট আনসার। তাহলে কারেক্ট আনসার হলো অপশন এ। 3টে প্রশ্ন হয়ে গেল। 3টেই কিন্তু আমরা পড়লাম যে প্রাচীন ভারত সেখান থেকে, অর্থাৎ অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে। 4 নম্বর প্রশ্নে চলে যাও। এটাও অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটা প্রশ্ন। কিং অজাতশত্রু ওয়াজ এ রুলার অফ ড্যাশ ডাইনাস্টি। রাজা অজাতশত্রু কোন রাজবংশের শাসক ছিলেন? 4টে অপশন আছে, হারিয়াঙ্কা বা হর্ষঙ্ক, অপশন বি মৌরিয়ান বা মৌর্য, অপশন সি হলো শিশুনাগ, এবং অপশন ডি হলো নন্দ। তাহলে অজাতশত্রু যিনি রাজা ছিলেন তিনি কোন রাজবংশের একজন রাজা ছিলেন, এটা প্রশ্ন করা হয়েছে। তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। দেখো, এটা খুব সোজা প্রশ্ন। অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক ডাইনাস্টির একটা রাজা, এবং এই হর্ষঙ্ক ডাইনাস্টি, শিশুনাগ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টি, এটা কিন্তু মেনলি মগধকে কেন্দ্র করে উঠেছিল। মানে মগধের দখল কার কাছে ছাবে, সেইটা নিয়ে হলো এই ডাইনাস্টি গুলো। তো আমরা যদি হারিয়াঙ্কা ডাইনাস্টির কথা বলি, বা হর্ষঙ্ক বাংলাতে বলা হয়, হর্ষঙ্ক ডাইনাস্টির কথা যদি বলি, এই হর্ষঙ্ক ডাইনাস্টির দ্বিতীয় রাজা মেনলি ছিলেন অজাতশত্রু। এই হর্ষঙ্ক ডাইনাস্টির ফাউন্ডার কে ছিলেন? এর ফাউন্ডার ছিলেন বিম্বিসার। বিম্বিসার। বিম্বিসার হলেন অজাতশত্রুর বাবা। এবং এর ক্যাপিটাল প্রাথমিক ছিল কোথায়? এর ক্যাপিটাল প্রাথমিক ছিল হলো রাজগীর। রাজগীরে ছিল ক্যাপিটাল, তাই তো? এবং সেকেন্ড রাজা যিনি, তিনি হলেন অবভিয়াসলি অজাতশত্রু। অজাতশত্রুর সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথার আগে, বিম্বিসার ইনি কিন্তু ছিলেন মানে মহাবীর জেন এবং গৌতম বুদ্ধের সমসাময়িক, কন্টেম্পোরারি। এবং অজাতশত্রুর সময় কিন্তু গৌতম বুদ্ধের মৃত্যু হচ্ছে। এবং এই অজাতশত্রুর সময় কিন্তু এই যে যে কনফারেন্স গুলো হয়েছিল না, সেই রাজগীরে কিন্তু ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স যেটা, সেটা হয়েছিল। রাজগীরের থেকে পরে ক্যাপিটাল শিফট হয় পাটলিপুত্রে। অজাতশত্রুর সময় কিন্তু পাটলিপুত্র নগরী তৈরি হওয়া শুরু হয়, এবং উদয়ন উদয়ন যখন রাজা, উদয়ন মানে আমাদের অজাতশত্রুর যিনি ছেলে, তার সময় কিন্তু ক্যাপিটাল শিফট হয়ে যায় রাজগীর থেকে পাটলিপুত্রতে।
ঠিক আছে, তো মোটামুটি এইটুকুনি তোমরা মাথায় রাখবে। অবশ্যই অজাতশত্রু তিনি হর্ষঙ্ক বংশের একজন রাজা ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এটাও প্রাচীন ভারতেরই একটা প্রশ্ন, অ্যানশিয়েন্ট হিস্ট্রি প্রশ্ন। হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনিজম? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তীর্থঙ্কর মেনলি বলা হয় যারা জৈনিজম, মানে জৈনিজমের যারা টিচার, যারা আর কি জৈনিজম এই ধর্মটা যারা মানুষকে উপলব্ধি করিয়েছিলেন, যারা এই পার্টিকুলার ধর্ম প্রচারক ছিলেন, তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। অবভিয়াসলি মহাবীর তার মধ্যে অন্যতম, কিন্তু টোটাল তীর্থঙ্কর ছিল 24 জন। 24 জন ছিল টোটাল তীর্থঙ্কর। তো তার মধ্যে কততম বা প্রথম তীর্থঙ্কর কে ছিলেন এটা জিজ্ঞেস করেছে। মহাবীর, অজিতনাথ, ঋষভদেবা নাকি পার্শ্বনাথ? তো তোমরা একটুখানি পজ করে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে কারেক্ট আনসার হবে ঋষভদেব। ঋষভদেব ছিলেন ফার্স্ট তীর্থঙ্কর। এখানে দেখো পার্শ্বনাথ দেখা যাচ্ছে, পার্শ্বনাথ ছিলেন 23rd তীর্থঙ্কর, মহাবীর ছিলেন 24th তীর্থঙ্কর, এবং এখানে অজিতনাথের নাম আমরা দেখতে পাচ্ছি, অজিতনাথ ছিলেন সেকেন্ড তীর্থঙ্কর। ঠিক আছে, 22nd তীর্থঙ্করটাও দেয় নেমি, নেমি বলা হয়, নেমিনাথ, তিনি ছিলেন 22nd তীর্থঙ্কর। তো এগুলো তোমরা একটু মনে রাখবে, কয়েকটা মনে রাখলেই হবে। এক্ষেত্রে কারেক্ট আনসার ডেফিনেটলি হচ্ছে তাহলে ঋষভদেব বা ঋষভনাথ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্নে চলে যাও। 6 নম্বর প্রশ্ন বলছে অজন্তার যে অজন্তার যে গুহা, ঠিক আছে, বকাটকরা তৈরি করেছিল, এবং অবভিয়াসলি অজন্তার যে গুহা, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। সেটা কোথায় অবস্থিত? 4টে অপশন আছে, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ। মাথায় রাখবে 1983 সালে প্রথম আমাদের দেশে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয় সেটা কিন্তু অজন্তা এবং ইলোরা এটা ছিল। ঠিক আছে, ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা কিন্তু পায় অজন্তা এবং ইলোরা। তো অজন্তা এবং ইলোরা বা অজন্তার কথা এখানে বলা হয়েছে, অজন্তা কোথায় আছে? তো এখানে কারেক্ট আনসার হবে অবভিয়াসলি মহারাষ্ট্র। এটা আছে হলো ঔরঙ্গাবাদে, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদে আছে এই অজন্তার গুহাগুলো। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হলো মহারাষ্ট্র। এটা মেনলি তৈরি করেছিল যারা সাতবাহন তারা এবং বকাটক যারা, তারা এই অজন্তার গুহাগুলো তৈরি করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন যেটা বলছে, এটা কিন্তু মধ্যযুগের ভারতের প্রশ্ন, অর্থাৎ মেডিভেল হিস্ট্রি থেকে প্রশ্ন করা হয়েছে। পৃথ্বীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড অ্যাট দ্য হ্যান্ড অফ ড্যাশ ইন দ্য ব্যাটেল অফ তরাইন 1192। 1192 খ্রিস্টাব্দে তরাইনের যে যুদ্ধ হয়েছিল, সেই তরাইনের যদিও দুটো যুদ্ধ হয়েছিল। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এখানে 1192 বলছে, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা বলছে। সেখানে পৃথ্বীরাজ চৌহান কার হাতে পরাজিত হন? 4টে অপশন আছে, মোহাম্মদ ঘড়ি, হারুন আল রশিদ, আবু বকর নাকি উমর টু বা উমর দ্বিতীয় বা দ্বিতীয় উমর। তাহলে 1192 মানে আমায় ধরে নিতে হবে এটা তরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা বলা হচ্ছে, এবং অবভিয়াসলি তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি কার কাছে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘড়ি, হারুন আল রশিদ, আবু বকর নাকি উমর টু? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবভিয়াসলি মোহাম্মদ ঘড়ি। মাথায় রাখবে 1191 সালে যে ফার্স্ট ব্যাটেল অফ তারাইন হয়, ফার্স্ট ব্যাটেল অফ তারাইন যেটা হচ্ছে, সেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে জিতে যায়। ঠিক আছে, এবং সেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান তিনি কিন্তু ছিলেন উইনার, তিনি ছিলেন বিজিত, মানে তিনি জিতেছিলেন। এবং 1192 তিনি হেরে যাচ্ছেন মোহাম্মদ ঘড়ির কাছে। মোহাম্মদ ঘড়ি প্রথম যুদ্ধটা হেরে গিয়েছিলেন, কিন্তু 92 সালে তিনি 1192 তিনি জিতছেন। তাহলে কারেক্ট আনসার এখানে অপশন এ, মোহাম্মদ ঘড়ি কারেক্ট আনসার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা 7 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো যেটা বলছে, আল বিরুনিস ফেমাস ওয়ার্ক কিতাবুল হিন্দ ইজ এ কম্পোজিশন ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আল বিরুনির বিখ্যাত রচনা আমরা জানি কিতাবুল হিন্দ, সেটা কোন ভাষায় রচিত? 4টে অপশন আছে, তুর্কি, অপশন বি সংস্কৃত, অপশন সি উর্দু নাকি ফোর্থ অপশন আরবি। দেখো, আল বিরুনি যিনি, তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন আমরা যদি বলি কার সময়, সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সময়
তিনি কিন্তু সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন, এবং ভারতবর্ষে আসার পর ভারতের ব্যাপারে তিনি একটি বই লিখেছিলেন, যে বইটার নাম হলো কিতাবুল হিন্দ, এবং সেটা আরবি ভাষায় লেখা বা আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা। তাহলে আল বিরুনির দুটো প্রশ্ন এখান থেকে আমরা মার্চ করতে পারি। এক হলো আল বিরুনির বিখ্যাত বইয়ের নাম কি, সেটা আনসার হবে কিতাবুল হিন্দ, এবং সেটা কোন ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা। তাহলে 8 নম্বর প্রশ্ন কারেক্ট আনসার হলো আরবিক। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 9 নম্বর প্রশ্ন দেখো বলছে, এটাও মধ্যযুগের ভারতের প্রশ্ন, অর্থাৎ মধ্যযুগের ভারত থেকে কিন্তু আমরা অলরেডি দুটো প্রশ্ন করে নিলাম। 7 নম্বর প্রশ্নটা তরাইনের দ্বিতীয় যুদ্ধের, এটা প্রশ্ন মধ্যযুগের ভারতের প্রশ্ন। দেন আল বিরুনির কথা আমরা বললাম, আল বিরুনির বিখ্যাত রচনা কিতাবুল হিন্দ কোন ভাষায় লেখা, এটাও মধ্যযুগের ভারতের প্রশ্ন। এবং নেক্সট যে প্রশ্নটা করা হয়েছে 9 নম্বরের, মধ্যযুগের ভারতের কোন শাসক বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য পরিচিত ছিলেন? হুইচ অফ দ্য মেডিভেল ইন্ডিয়ান রুলার্স ইজ নোন ফর হিজ পলিসিস অফ মার্কেট কন্ট্রোল? এটাও কিন্তু মধ্যযুগের ভারতের প্রশ্ন। অর্থাৎ আমরা আজকে প্রাচীন যুগের ভারতের কিছু প্রশ্ন আলোচনা করেছি, এবং আমাদের ক্লাসে মেডিভেল ইন্ডিয়ারও কিছু প্রশ্ন কিন্তু আজকে আমরা ডিসকাস করছি। 4টে অপশন আছে, বলহল লোদি, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি নাকি বলবন। আমরা সবাই জানি যিনি বাজার নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত ছিলেন তিনি ছিলেন নান আদার দেন আলাউদ্দিন খলজি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু যখন তোমরা ক্লাসটা দেখবে অবশ্যই কিন্তু তোমরা একটু পজ করে নিজের আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং আউট অফ 20 আমাদের আজকের ইউটিউবের ক্লাসে তোমরা কত উত্তর করলে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে একটা তোমাদেরও আইডিয়া হয়ে যাবে যে এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় আছে। এবং অবশ্যই আমি বলবো, যদি এই ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লার্ন ইজির যে পেড কোর্স, যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য, সেই কোর্সে কিন্তু তোমরা জয়েন করতে পারো। তার সাথে আরো কিছু কোর্স আমাদের চলছে, যেমন ডেসক্রিপটিভ ক্লাস চলছে, ঠিক আছে? তার সাথে আমাদের অবভিয়াসলি আইডিও পরীক্ষাকে মাথায় রেখে একটা কোর্স আমাদের লঞ্চ হয়েছে, ঠিক আছে? এছাড়া অন্যান্য কোর্সও আছে, ডেফিনেটলি তোমরা সেগুলো দেখতে পারো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, কুতুব মিনার ওয়াজ নেমড আফটার দ্য সুফি সেন্ট। কুতুব মিনার কোন সুফি সাধকের নামে নামকরণ করা হয়েছে? 4টে অপশন আছে, সৈয়দ ওয়াহিদ আশরাফ, অপশন বি আলাউদ্দিন সাবির কালিয়ারি, অপশন সি খাজা কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি, এন্ড অপশন ডি কুতুবুদ্দিন আইবক। দেখো, কুতুব মিনারের কাজ শুরু করেন কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? তাহলে কুতুব মিনার নিয়ে যদি আমি বলি, এই কুতুব মিনারের কাজ শুরু করছেন, স্টার্টেড বাই, আমি যদি বলি শুরু কে করেছিলেন, তাহলে কিন্তু অবভিয়াসলি আনসার হবে কুতুবুদ্দিন আইবক। দাস বংশের যিনি রাজা ছিলেন এবং মধ্যযুগের ভারতে প্রথম যিনি রাজা ছিলেন কুতুবুদ্দিন আইবক, তিনি শুরু করেছিলেন। এটা ফিনিশ করছেন, এটা শেষ করছেন ফিনিশড বাই ইলতুৎমিশ, এটা শেষ করছেন কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে? পরে এটা অবভিয়াসলি বাজ পড়ে এর কিছু ওপরের ফ্লোর একটু অসুবিধা হয়ে গেছিল, ভেঙে চুরে গিয়েছিল, পরে এটাকে রিপেয়ার করে ফিরোজ শাহ তুগলক, এটাকে পরে রিপেয়ার করেন ফিরোজ শাহ তুগলক। তো ডেফিনেটলি কুতুব মিনার একটা ইম্পর্টেন্ট বলতে পারো সৌধ। আর কুতুব মিনারের নামকরণটা কিন্তু হয়েছে খাজা কুতুবুদ্দিন কাকি এনার নামে, ইনি একজন অবভিয়াসলি সুফি সেন্ট ছিলেন, ঠিক আছে? তাহলে অপশন সি কারেক্ট আনসার, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, হু ওয়াজ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া? ভারতের তোতা পাখি নামে নিম্নলিখিতদের মধ্যে কে পরিচিত ছিলেন? 4টে অপশন আছে, তানসেন অপশন 1, অপশন বি ইবন বতুতা, অপশন সি আমির খুসরু, নাকি অপশন ডি জিয়াউদ্দিন বারানি। তাহলে ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন, এটা হলো প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষাতে এসছে, এবং তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা তাতে কিন্তু এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। ভারতের তোতা পাখি বলা হয় আমির খুসরুকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমির খুসরু কিন্তু একজন খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার ভারতের যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই কাওয়ালির নাম শুনেছো, কাওয়ালি, কাওয়ালি মিউজিকের তোমরা নাম শুনেছো। এই কাওয়ালি মিউজিকের ইনভেন্টার বলা হয় আমির খুসরুকে। তার সাথে আমরা অবশ্যই বলবো তবলা, সিতার, অনেকে দাবি করেন, অনেক ঐতিহাসিক দাবি করেন এই তবলা সিতার এগুলোরও ইনভেন্টার কিন্তু আমির খুসরু। তাহলে অপশন সি আমির খুসরু ইজ দ্য কারেক্ট আনসার। তাকে বলা হয় প্যারট অফ ইন্ডিয়া বা ভারতের তোতা পাখি। 12 নম্বর প্রশ্নে চলে যাও,
12 নম্বর প্রশ্ন বলছে হোয়াট আর দ্য নেমস অফ অ্যাটম বোমস ড্রপড অন জাপান। জাপানে ছোড়া পরমাণু বোমার নাম কি ছিল? দেখো, এটা কিন্তু স্পেসিফিক্যালি ভারতের ইতিহাসের প্রশ্নই নয়, কিন্তু একদম বেসিক জিকের প্রশ্ন হিসেবে আসতেই পারে। দেখো, অপশন এ বলছে লিটিল বয় অ্যান্ড ফ্যাট ম্যান, অপশন বি বলছে লিটিল ম্যান অ্যান্ড ফ্যাট বয়, অপশন সি বলছে লিটিল গার্ল অ্যান্ড ফ্যাট ওম্যান, অপশন ডি বলছে লিটিল ওম্যান অ্যান্ড ফ্যাট গার্ল। দেখো, তোমরা মাথায় রাখবে জাপানে বোমা ছোড়া হচ্ছে 1945 সালে 6 আগস্ট। 6 আগস্ট আমেরিকার পক্ষ থেকে বোম্বিং করা হচ্ছে হিরোশিমা শহরে, হিরোশিমা শহরে। এবং 9 আগস্ট যে বোম্বিংটা হচ্ছে সেটা হচ্ছে নাগাসাকিতে। এই দুটো শহরে মেনলি বোমা ছোড়া হয়েছিল, কারণ এই দুটো শহরে ছিল জাপানের যে মিলিটারি সেটেলমেন্ট ইম্পর্টেন্ট, এবং একটা বলতে পারো ইউএস নেভাল সেটেলমেন্ট যেটার নাম ছিল পার্ল হারবার। এই পার্ল হারবারে কিন্তু অ্যাটাক করা হয় 1941 সালে জাপানের পক্ষ থেকে। এবং তারপর কিন্তু এই পরিপ্রেক্ষিতে ইউএস তার পরের দিন, যেদিন এই পার্ল হারবারে অ্যাটাক হয় তার পরের দিন ইউএসএ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা কিন্তু জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং যে দুটো বোমা ছড়া হয়েছিল তার নাম ছিল লিটিল বয় অ্যান্ড ফ্যাট ম্যান, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং মাথায় রাখবে এই দুটো হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম্বিং হয় তাতে কয়েক লক্ষ মানুষ মারা যায়, এবং ফাইনালি জাপান কিন্তু সারেন্ডার করছে, জাপান কিন্তু আত্মসমর্পণ করছে 15 আগস্ট 1947। আমাদের স্বাধীনতা দিবস 15 আগস্ট, সরি 1945। আমাদের স্বাধীনতা দিবস হলো 15 আগস্ট 1947, এবং তার ঠিক 2 বছর আগে জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করছে 15 আগস্ট 1945। তাহলে কারেক্ট অ্যান্সার হলো লিটিল বয় অ্যান্ড ফ্যাট ম্যান। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। লিটিল ম্যান অ্যান্ড ফ্যাট বয় এটা হয়েছে, সরি আমি আমি নিজেই ভুল বলেছি, এটা লিটিল ম্যান অ্যান্ড ফ্যাট বয় হবে। ঠিক আছে, লিটিল ম্যান অ্যান্ড ফ্যাট বয় হবে। ঠিক আছে, আমারই এটা ভুল হয়েছে। চলো, ঠিক আছে, এখানে আনসার ঠিক আছে। 13 নম্বর প্রশ্নে চলে যাও। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অলসো নোন অ্যাজ, ভারত সরকার আইন 1919, এটা আমরা এছাড়া কি নামে চিনি? ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি আমরা ভারত শাসন আইনও বলে থাকি। ঠিক আছে, ভারত শাসন আইনও বলা হয় 1919। এটাকে আমরা কি নামে চিনি? চারটে অপশন: রামসে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, মর্লেমিন্টো রিফর্ম, নেহেরু রিপোর্ট, নাকি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। দেখো, রামসে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড যেটা, সেটা 1932 সালে, সেখানে কাস্ট বেস রিজার্ভেশন হয়েছিল ভারতবর্ষে। মর্লেমিন্টো রিফর্মটা হলো 1909 সালে, যেখানে রিলিজিয়ান বেস তোমার হয়েছিল, রিলিজিয়ানের ভিত্তিতে বা ধর্মের নিরিখে ভোটারদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল, সেপারেশন অফ ইলেক্টোরেট অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। নেহেরু রিপোর্ট 1928 সালে তৈরি হয়, আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার তার ভিত্তিতেই ভারত শাসন আইন 1919 তৈরি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, এটা 13 নম্বর প্রশ্ন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 14 নম্বর প্রশ্ন। ওয়েন ওয়াজ ড্রাফটিং কমিটি ফর্মড? দেখো, এটা কিন্তু কনস্টিটিউশনের প্রশ্ন। ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়? দেখো, ড্রাফটিং কমিটি মেনলি এদের কাজ ছিল কনস্টিটিউশনের যে খসড়া সেটা তৈরি করা, এদের কাজ ছিল। কনস্টিটিউশনের যে বিভিন্ন ছোট ছোট কমিটিগুলো যে রিপোর্টস বানায়, সেই রিপোর্টটাকে নিয়ে আলটিমেট এই ড্রাফট করে ড্রাফটিং কমিটি ড্রাফট করেছিল। ড্রাফটিং কমিটিতে টোটাল মেম্বার ছিলেন 7 জন, এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এটা তোমাদের পরীক্ষাতে বারবার বিভিন্ন এক্সামে এসছে, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 29 আগস্ট 1947, অর্থাৎ অপশন সি কারেক্ট আনসার, 29 আগস্ট 1947। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন হয়ে গেল, এটা কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাও। 15 নম্বর প্রশ্ন। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? কে ছিলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী? চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী প্রথম অপশনে আছে। শ্রী জগজীবন রাম, তিনি সেকেন্ড অপশনে রয়েছেন। সর্দার বল্লভ ভাই প্যাটেল, অপশন সি, এবং অপশন ডি হলো বলদেব সিং। দেখো, চক্রবর্তী রাজাগোপালাচারী যদি বলি, সি আর গোপালাচারী ইনি ছিলেন ফার্স্ট গভর্নর
জেনারেল, অবশ্যই যিনি ইন্ডিয়ান, ফার্স্ট গভর্নর জেনারেল ভারতীয় অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এই পয়েন্টটা মাথায় রাখবে। নেক্সট, চক্রবর্তী রাজাগোপালাচারীর ক্ষেত্রে তিনি ছিলেন ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের প্রথম গভর্নর ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এবং অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তিনি ছিলেন ফার্স্ট রেসিপিয়েন্ট অফ ভারতরত্ন। ভারতরত্ন প্রথম 3জন পেয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। এবং অবভিয়াসলি বাকি 2জন ছিলেন কে কে সেটাও তোমরা মাথায় রাখবে। সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, এবং যার জন্মদিন তোমরা অবভিয়াসলি শিক্ষক দিবস পালন করো 5 সেপ্টেম্বর। এবং আরেকজন ছিলেন সিভি রামান। এই 3জন কিন্তু 1954 সালে যে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল তার রেসিপিয়েন্ট ছিলেন। তো চক্রবর্তী রাজাগোপালাচারী একটা ইম্পর্টেন্ট নাম, কিন্তু তিনি প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন না, তাহলে গোপালাচারী আনসার হচ্ছে না। জগজীবন রাম, তিনি কিন্তু চরণ সিং এর যে সরকার, যে গভর্নমেন্ট তৈরি হয়েছিল সেই গভর্নমেন্টে তিনি কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। যদিও ডেপুটি প্রাইম মিনিস্টারটা অফিসিয়াল কোনো পোস্ট নয় আমাদের দেশে, বাট জগজীবন রাম অ্যান্সার হচ্ছে না। সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে যদি বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট হোম মিনিস্টার। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার প্যাটেল, এবং ফার্স্ট ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারও ছিলেন সর্দার প্যাটেল। ফার্স্ট ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারও ছিলেন সর্দার প্যাটেল। কিন্তু প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন অপশন ডি, দ্যাট ইজ বলদেব সিং। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 16 নম্বর প্রশ্নে চলে যাও। 16 নম্বর প্রশ্ন বলছে, দ্য আইডিয়া অফ রুল অফ ল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ ভারতের সংবিধানে আইনের শাসন ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নাকি কানাডা? দেখো, রুল অফ ল মানে হলো আমাদের দেশে আইনের ঊর্ধ্বে কেউই নয়, নোবডি ইজ অ্যাবভ ল। ঠিক আছে, তো যদিও আমাদের দেশে এর একটা এক্সেপশন আছে, যখন রাষ্ট্রপতি তিনি তার অফিসে থাকেন বা যখন গভর্নর তার অফিসে থাকেন, তখন তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না বা ফৌজদারি মামলা করা যায় না বা তাদেরকে গ্রেপ্তার করা যায় না। তাদের অফিসের ইম্পর্টেন্সের কথা মাথায় রেখে সেটা করা হয়েছে, সেটা সংবিধানের 361 নম্বর ধারায় আছে। আদারওয়াইজ কিন্তু আমাদের দেশে আইনের শাসন রয়েছে, নোবডি ইজ অ্যাবভ ল। ঠিক আছে, এবং এই কনসেপ্ট অবভিয়াসলি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। অপশন সি কারেক্ট আনসার। এটা কিন্তু সংবিধান বা কনস্টিটিউশনের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে চলে যাও, ভূগোলের প্রশ্ন। দ্য হিল স্টেশন মাউন্ট আবু ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন চেঞ্জ। অর্থাৎ মাউন্ট আবু নিচের কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? প্রথমত মাউন্ট আবুটা কোথায় অবস্থিত? মাউন্ট আবুটা অবস্থিত হলো রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে এই মাউন্ট আবু রয়েছে, এবং এই মাউন্ট আবুতে রয়েছে বিখ্যাত দিলওয়ারা টেম্পল, যেটা একটা জেন টেম্পল। তো মাউন্ট আবু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অফকোর্স আরাবল্লী কারেক্ট আনসার হবে। যদিও আরাবল্লীর কিন্তু একটা প্রশ্ন দেয়, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ বা আরাবল্লীর হাইয়েস্ট পিক কি? তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করব মাউন্ট গুরু শিখর। মাউন্ট গুরু শিখর, এবং সেকেন্ড হাইয়েস্ট পিক হলো মাউন্ট আবু। ঠিক আছে, এটা রাজস্থানে রয়েছে। অবশ্যই তোমরা মাথায় রাখবে আরাবল্লী ইজ দ্য কারেক্ট আনসার। জিওগ্রাফির প্রশ্ন ছিল। 18 নম্বর প্রশ্ন, এটাও ভূগোলের একটা প্রশ্ন। ওয়েস্টার্ন ঘাট আর লোকালি নোন বাই হুইচ নেম ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালাকে স্থানীয়ভাবে কোন নামে ডাকা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টে অপশন আছে, আনাইমালাই, সহ্যাদ্রি, কাডামাম হিলস, নাকি নীলগিরি। এটার সঠিক উত্তর হবে, আমরা সবাই জানি, সহ্যাদ্রি। সহ্যাদ্রি হলো ওয়েস্টার্ন ঘাটের আর একটা নাম, এবং এটা স্পেসিফিক্যালি আমরা কিন্তু মহারাষ্ট্রে এটাকে বলে থাকি। ওয়েস্টার্ন ঘাট কিন্তু একদম গুজরাট থেকে শুরু হয়েছে এবং একদম কেরালা হয়ে, একদম কন্যাকুমারী বলতে পারো, কেরালা যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে ওয়েস্টার্ন ঘাট শেষ হচ্ছে। একদম ভারতের শেষ বিন্দু অব্দি অলমোস্ট রয়েছে, পুরোপুরি হবে না হলেও রয়েছে। তো এটা কারেক্ট অ্যান্সার হলো অপশন বি, সহ্যাদ্রি। নেক্সট প্রশ্নে চলে যাও, 19 নম্বর। মৌসিন রাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রাপ্ত স্থান, এবং এটি কোথায় অবস্থিত? 4টে অপশন আছে। অপশন এ রাজমহল পাহাড়,
এটা তো হবে না, কারণ রাজমহল পাহাড় তো রয়েছে ছোটনাগপুর মালভূমিতে আমরা জানি। আর মৌসিনরামটা কোথায় আছে? মৌসিনরাম তো আছে মেঘালয়াতে। মেঘালয়াতে, রাইট? তাহলে এটা তো হচ্ছে না। যাই হোক, বাকি অপশনগুলো আমরা দেখিনি। খাসি পাহাড় রয়েছে, মহাদেও হিলস রয়েছে এবং লুসাই রয়েছে। তো লুসাই তো অরুণাচল প্রদেশে, মহাদেও তো এখানে নয়, কারণ মহাদেওটা মধ্যপ্রদেশের দিকে রয়েছে। কারেক্ট অ্যান্সার হবে খাসি হিলস বা খাসি পাহাড়, সেখানে রয়েছে মৌসিনরাম। আমরা জানি খাসি কিন্তু মেঘালয়তে রয়েছে, তাই তো? তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশন বি, খাসি হিলস। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই এবং এটাই আজকের শেষ প্রশ্ন। ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট মিট অ্যাট দ্যাট ড্যাশ হিলস। ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, এই দুটি মানে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে একত্রিত হয়েছে, সেই পাহাড়টির নাম কি? চারটে অপশন আছে: শিবালিক, নীলগিরি, অমরকন্টক নাকি মাইকাল। আমরা সবাই জানি এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, নীলগিরি। এবং নীলগিরিরও হাইয়েস্ট পিক তোমাদের পরীক্ষাতে দেয়। নীলগিরির হাইয়েস্ট পিক, সেটাও তোমাদের পরীক্ষাতে দেয়। নীলগিরির হাইয়েস্ট পিক হলো মাউন্ট দোদা বেতা। দোদা বেত্তা। এবং এখানে কোনটা রয়েছে? এখানে উটি হিল স্টেশন রয়েছে। এটাও পরীক্ষায় দেয় যে দোদা বেতার ওপরে কোন হিল স্টেশন রয়েছে। উটি হিল স্টেশন রয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো আশা করি এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি মনে করো লার্ন ইজির ইউটিউবে আমাদের এই ক্লাসগুলো দেখবে, ডেফিনেটলি তোমাদের যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হলো, এখানে শুধু জিকের ক্লাস হবে এমনটা নয়, এখানে জিকে সিএ তো আমি করাবো, তার সাথে সায়েন্সের ক্লাস হচ্ছে, সায়েন্সের ক্লাসও তোমরা দেখতে পাবে। ম্যাথস ক্লাস অরিজিৎ স্যারের থাকছে, এবং অবশ্যই ইংলিশের ক্লাসও কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। এবং যদি মনে করো আরো ডিটেলে পড়াশোনা করবে, আরো বেশি বেশি প্রশ্ন সলভ করবে এই ইউটিউবের প্ল্যাটফর্ম ছাড়াও, তাহলেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে কোর্স রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, তোমরা কিন্তু সেটাতে জয়েন করতে পারো, যেখানে আমি তোমাদের পুরো জিকে সিএটা কমপ্লিট করিয়ে দেবো, এবং সায়েন্স এবং ম্যাথস এবং ইংলিশও হবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউবে নেক্সট উইকের মধ্যে আরেকটা সেকেন্ড ভিডিও থাকবে জিকেসি এর ওপরে, এবং অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে। কতগুলো পারলে সেটা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবে, এবং ক্লাস কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও। থ্যাংক ইউ সবাইকে।